গত 22 এপ্রিল 2025 ভারতের পেহেলগামে যে নৃশংস আতঙ্কবাদী ঘটনা ঘটেছে, তার জেরে বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই অবস্থাতে দাঁড়িয়ে আমাদের সকল ভারতবাসীর জানা উচিত বলে আমার মনে হয়, কে কতটা জলে রয়েছে বা কার যুদ্ধ করার ক্যাপাবিলিটিস কতটা রয়েছে, সেই নিয়ে কথা বলার জন্য আজ আমি চলে এসেছি। নমস্কার, আপনাদের সকলকে ডেমোক্রেটিক জয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আমরা এক একটা করে পয়েন্ট দেখে নিই যে কে কতটা যুদ্ধের জন্য প্রস্তুত বা কার কি ক্ষমতা রয়েছে। আমি কতগুলো পয়েন্ট সিলেক্ট করে রেখেছি। তার ভিতর রয়েছে মিলিটারি পাওয়ার, অর্থাৎ সৈনিক দক্ষতা বা সৈনিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, নিউক্লিয়ার দক্ষতা, নিউক্লিয়ার ক্ষমতা, প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট, এবং যে বহির্বিশ্বের যে সাপোর্ট, এবং বর্তমানে পাকিস্তান এবং ভারতের যে চারিদিকের প্রতিবেশীরা রয়েছে, তাদের কি পরিবেশ, তাদের কি অবস্থান, সেই সব বিষয় নিয়ে একে একে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা সামরিক ক্ষমতা বা সামরিক দক্ষতা দিয়ে শুরু করি। ভারত বর্তমানে যে মিলিটারি পাওয়ার র্যাঙ্ক রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড যে মিলিটারি পাওয়ার র্যাঙ্ক রয়েছে, সেখানে ভারত অবস্থান করছে চতুর্থ স্থানে। তার পরিবর্তে আমাদের যাদের সঙ্গে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, পাকিস্তান, প্রতিবেশী পাকিস্তান, তারা রয়েছে 12তম অবস্থানে। আমাদের অর্থাৎ ভারতের অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে যারা বর্তমান সময়ে দেশের সেবায় নিয়োজিত, তার সংখ্যা 14,55,440। এটা কিছুটা কম বা বেশি হতে পারে। তার পরিবর্তে পাকিস্তানের রয়েছে 6,54,000 সৈন্য। টোটাল এয়ারক্রাফট রয়েছে ভারতের কাছে বর্তমানে 2,229টি। তার পরিবর্তে পাকিস্তানের কাছে রয়েছে 1,399টি। ফাইটার এয়ারক্রাফট রয়েছে ভারতের কাছে 511টি, আর পাকিস্তানের কাছে রয়েছে 328টি। হেলিকপ্টার রয়েছে ভারতের কাছে 899টি, পাকিস্তানের কাছে রয়েছে 373টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 80টি, ভারতের কাছে রয়েছে 80টি, এবং পাকিস্তানের কাছে রয়েছে মাত্র 57টি। ট্যাঙ্কস রয়েছে আমাদের কাছে, অর্থাৎ ভারতের কাছে রয়েছে 4,201টি, এবং পাকিস্তানের কাছে রয়েছে 2,627টি। আর্মার্ড ভেহিকেল রয়েছে ভারতের কাছে 1,48,594টি, পাকিস্তানের কাছে রয়েছে মাত্র 17,516টি। এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে ভারতের কাছে বর্তমান সময়ে 2টি, পাকিস্তানের কাছে 0। সাবমেরিন রয়েছে ভারতের কাছে 18টি, পাকিস্তানের কাছে 8টি। এই 18টির ভিতর আমাদের কিছু নিউক্লিয়ার সাবমেরিনও রয়েছে। তাছাড়া ভারতের কাছে রয়েছে 13টি ডিস্ট্রয়ার, পাকিস্তানের কাছে বিগ জিরো, 0। ওভারঅল এই হচ্ছে আমাদের মিলিটারি পাওয়ার। এছাড়াও কিছু স্পেশাল ফোর্স, এর ভিতরে কিছু স্পেশাল ফোর্স রয়েছে, বাকি সমস্ত কিছু রয়েছে। সেখানে দাঁড়িয়ে অন্তত মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে আমি তো দেখছি না ভারতের সামনে পাকিস্তান টিকতে পারবে বলে। তো বন্ধুরা, যুদ্ধ শুধু সৈন্যদের দ্বারাই হয় না, কনভেনশনাল ওয়ারই হয় না, যুদ্ধের সাথে সাথে আরো অনেক প্যারালালি অনেক গল্প চলে, অনেক ঘটনা চলে। তো চলুন এর পরবর্তী পর্যায়ে বা পরবর্তী স্টেপে গিয়ে আমরা দেখে নিই ইকোনমিক পাওয়ার। যুদ্ধে সব থেকে বেশি এফেক্ট ফেলে ইকোনমিতে, অর্থনীতিতে। একটি দেশের অর্থনীতিতে যুদ্ধ ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলে। তো ইকোনমি আমরা একটু দেখে নিই, অর্থনীতি দেখে নিই। ভারতের জিডিপি 2025 সালের এস্টিমেটেড জিডিপি, মানে ধরা হচ্ছে এমনটা হবে, $4.27 ট্রিলিয়ন, $4.27 ট্রিলিয়ন। আর সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের 384 বিলিয়ন ডলার জিডিপি গ্রোথ, যা বর্তমান সময়ে ভারতের কাছে রয়েছে 6.2%, এবং পাকিস্তানের মাত্র 3%। জিডিপি পার ক্যাপিটা 2024 সালে ভারতের ছিল $2,718, আর পাকিস্তানের ছিল $1,581। আমরা আগে দেখলাম মিলিটারি পাওয়ার, এবার ইকোনমিক পাওয়ার। ইকোনমিক পাওয়ারেও ভারত পাকিস্তানের থেকে অনেক অনেক গুণে গিয়ে। তো এরপর আসছে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস। বর্তমান সময়ে পাকিস্তান বারবার হুমকি দেয়, আমরা নিউক্লিয়ার ক্যাপাবেল, আমরা নিউক্লিয়ার ক্যাপাবেল। তা পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবেল, ভারত কি নয়? দেখুন বন্ধুরা,
ভারতের কাছে বর্তমান সময়ে 2025-এ দাঁড়িয়ে নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে 180টি, আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। যদিও এগুলো চালানোর জন্য তেল তাদের কাছে আছে কিনা আমার জানা নেই, থাকলেও কতদিনের আছে সেটাও জানা নেই। ভারতের কাছে বর্তমান সময়ে লংগেস্ট রেঞ্জ মিসাইল, সব থেকে বেশি রেঞ্জের মিসাইল রয়েছে অগ্নি 5। অগ্নি 6-এরও টেস্টিং চলছে। অগ্নি 5-এর রেঞ্জ 5200 কিলোমিটার থেকে শুরু করে 8000 কিলোমিটার অব্দি অগ্নি 5-এর রেঞ্জ রয়েছে। আর পাকিস্তানের কাছে রয়েছে শাহিন 3, যার রেঞ্জ 2750 কিলোমিটার। নিউক্লিয়ার পলিসি, এটা আমাদের জন্য একটা, ভারতের জন্য একটা ব্যাকলগ, বা আমার মনে হয় এই পলিসিটাকে সরকার যদিও রিভিউ রেখেছে, নো ফার্স্ট রিভিউ, নো ফার্স্ট ইউজ পলিসি রয়েছে। আর পাকিস্তানের কাছে কোনো ডিক্লেয়ার্ড পলিসি নেই। নো ফার্স্ট ইউজ পলিসি বলতে এরকমটাই, যে আমরা যখন যুদ্ধে নিউক্লিয়ার ক্যাপেবল স্টেট যখন আমরা হয়েছিলাম, তখন আমরা ট্রিটি সাইন করেছিলাম, বা আমরা বলেছিলাম যে আমরা নিউক্লিয়ার ওয়েপেন বানাচ্ছি শুধুমাত্র আমাদের আত্মরক্ষার জন্য বা প্রতিরক্ষার জন্য। তাই জন্যে আমাদের সরকার এটাই সিদ্ধান্ত এখন অবধি নিয়ে রেখেছে যে আমরা কোনো ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে আগে নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করব না, নিউক্লিয়ার অস্ত্র ইউজ করব না। পাকিস্তানের অ্যাজ সাচ এরকম কোনো প্রকার পলিসি জানা নেই বা পাবলিক ডোমেন নেই। এরপরে আসা যাক টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ। ভারতের কাছে মিসাইল টেকনোলজি অগ্নি 5 তো অলরেডি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, তাছাড়া বর্তমানে কাজ চলছে অগ্নি 6 কে নিয়ে, যেটা অগ্নি 5-এর থেকে আরো ভয়ঙ্কর। আর পাকিস্তানের কাছে সেই শাহিন 3 রয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম একটা অনেক বড় ফ্যাক্টর বর্তমান সময়ে যুদ্ধের ক্ষেত্রে, এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের কাছে যেটা রয়েছে S-400, রাশিয়ান মেড S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা কিনা 400 কিলোমিটার রেঞ্জ রয়েছে। এই 400 কিলোমিটারের ভিতর যদি কোনো এয়ারক্রাফট বা কোনো মিসাইল বা কোনো ড্রোন যদি আসে, এই S-400 সেই ড্রোনকে নিউট্রালাইজ কয়েক সেকেন্ডের মধ্যে নিউট্রালাইজ করতে সক্ষম। পাকিস্তানের কাছে এতটা অ্যাডভান্স নেই, আছে এবং সেটা খুবই সীমিত, রেঞ্জও সীমিত এবং তাদের ক্যাপাবিলিটিও খুবই সীমিত। স্পেস ক্যাপাবিলিটির ভিতর আমাদের কাছে, ভারতের কাছে রয়েছে অ্যান্টি স্যাটেলাইট উইপেন, আমরা স্যাটেলাইট থেকেও অ্যাটাক করতে পারি। ভারতের কাছে লিমিটেড স্পেস প্রোগ্রাম, এরকম কোনো অ্যাজ প্রোগ্রাম পাকিস্তান সম্পর্কে এখন অবধি জানা সম্ভব হয়নি। তো বন্ধুরা দেখুন, S-400, এদিকে দেখা যাচ্ছে রাশিয়ান মেড S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আমাদের যদি এলওসির আশেপাশে লাগিয়ে দেওয়া হয় তো অলমোস্ট পাকিস্তানকে কভার করছে। তার মানে পাকিস্তানের খুব কিছু অংশ ছাড়া বাদ দিলে যে কোনো জায়গা থেকে কোনো এয়ারক্রাফট, কোনো মিসাইল, কোনো ড্রোন লঞ্চ হলে আমাদের S-400 ডিটেক্ট করে নেবে এবং সেটাকে নিউট্রালাইজ করার জন্য সক্ষম। আর আমাদের এদিকে অগ্নি 5 মিসাইল যেটা রয়েছে, সেটা রেঞ্জ 5500 থেকে 8000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। অতএব আমরা যদি মনে করি, ভারত যদি মনে করে ভারতের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানকে হিট করবে, ইটস পসিবল। তো বন্ধুরা, এতক্ষণ তো আমরা কথা বললাম মিলিটারি পাওয়ার নিয়ে। তো আমি যেটা বলছিলাম যে যুদ্ধ শুধু মিলিটারি পাওয়ারের বেসিসে যুদ্ধ হয় না, বর্তমান কনভেনশনাল যুদ্ধতেও মিলিটারি পাওয়ারের সাথে সাথে ডিপ্লোম্যাটিক পাওয়ার, ওভারঅল ওয়ার্ল্ড কি বলছে, ওয়ার্ল্ডের সাপোর্ট, তাদের পেছনে টানা বা প্যাকিং যে ব্যাপারটা সেটা রয়েছে। তাছাড়া রয়েছে ডিজিটাল ওয়ারফেয়ার, বর্তমানে তো ইনফরমেশন ওয়ারফেয়ার, ডিজিটাল ওয়ারফেয়ার। বর্তমান সময়ে পুরো বিশ্ব যে যা পারছে সে তাকে ওয়েপেনাইজ করে দিচ্ছে, কেউ জলকে ওয়েপেনাইজ করছে, যেমন আমাদের ইন্ডাস্ট্রিটি আপনারা জানেন সেটা ক্যান্সেল হয়েছে। ইটস অলসো এ টাইপ অফ ওয়ার, আই থিঙ্ক ইটস অলসো এ টাইপ অফ ওয়ার। তো যুদ্ধের ক্ষেত্রে যেমন মিসাইল, গান এসব তো রয়েছে, তার সাথে রয়েছে ডিপ্লোম্যাটিক সাপোর্ট। বন্ধুরা চলুন এবার দেখা যাক আমাদের ডিপ্লোম্যাটিক্যালি কে কে সাপোর্ট করছে এখনো অবধি। দেখুন, এক এক করে আমি বিভিন্ন নিউজ পেপারের কাটিং আপনাদের সামনে নিয়ে এসেছি। ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ান পুতিন এবং ওয়ার্ল্ড লিডার্স কন্ডেমিং পেহেলগাম টেরর অ্যাটাক, সবাই কন্ডেম করেছে। এবং এই ট্রাম্পের টুইটে তিনি বলেছেন, হ্যাভ আওয়ার ফুল সাপোর্ট, পিপল অফ ইন্ডিয়া হ্যাভ আওয়ার ফুল সাপোর্ট। যদিও বর্তমান সময়ে এসে তারা তাদের স্টেটমেন্ট চেঞ্জ করেছে, কারণ কারণ অনেক কিছুই, সে নিয়ে আপাতত আমরা কথায় নাই বা গেলাম। তাছাড়া তারপরে দেখুন, রাশিয়ান লিডার তারা সবাই কন্ডেম করেছে তারা, এবং ইনফ্যাক্ট ব্যাকিং থেকে সাপোর্ট করার চেষ্টা করছে বা সাপোর্ট করছে সব দেশগুলো। প্রত্যেকটা দেশ দেখুন, ইউনাইটেড আরব আমিরাত তারা কন্ডেম করেছে,
ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি কন্ডেম করেছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ের স্টারমার কন্ডেম করেছে, ইউনাইটেড নেশন কন্ডেম করেছে, চায়না পাকিস্তানের সব থেকে ভালো বন্ধু বর্তমান সময়ে দাঁড়িয়ে চায়না সে পর্যন্ত কন্ডেম করেছে। আর ইসরায়েল তো আমাদের অলওয়েজ বন্ধু, ভারতের অলওয়েজ বন্ধু, সে ইসরায়েলও কন্ডেম করেছে এবং সাথে থাকার সম্পূর্ণ বার্তা ইসরায়েল আমাদেরকে দিয়েছে। এই ঘটনার পরের দিন দেখুন আপনারা 25 তারিখের রিপোর্ট এটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া ব্রিফ এনভয় অন পাক টেরর লিঙ্কস। যেহেতু আমাদের দরকার ডিপ্লোম্যাটিক সাপোর্ট দরকার, অল ওভার ওয়ার্ল্ডের থেকে একটা ব্যাকিং দরকার, পাকিস্তানের উপর প্রেশার ক্রিয়েট করা দরকার, সেই জন্য যেদিন ঘটনা ঘটলো তার পরের দিনই সিএসএস এর মিটিং হলো, সিসিএস এর মিটিং হলো, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। তারপরই ইন্ডিয়ায় যতগুলো দেশের ডিপ্লোম্যাটরা রয়েছে তাদেরকে ডেকে এনে তাদেরকে বসিয়ে বুঝিয়ে বলা হয়েছে পাকিস্তান আমাদের উপর এরকম অ্যাটাক করেছে অ্যান্ড উই ক্যান ডু এনিথিং উইথ দেম, সেরকম খবর পৌঁছে দেওয়া হয়েছে। অতএব ডিপ্লোম্যাটিক্যালি, আর্মি বা মিলিটারিলি, ইকোনমিক্যালি এখন অব্দি ভারত কয়েক স্টেপ এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে। তো দেখুন বন্ধুরা, যে চারিদিক থেকে কিভাবে স্যান্ডউইচ বানানো হচ্ছে পাকিস্তানকে। ইন্ডিয়া ওয়াটার ট্রিটারি বন্ধ করে দিয়েছে, বর্ডার বন্ধ করে দিয়েছে, এপিআই অ্যাক্টিভ মেডিসিন গ্রেডিয়েন্ট যেটা হয় সেটা বন্ধ করে দিয়েছে, যাবতীয় যা যা ট্রেড ছিল সব বন্ধ করে দিয়েছে। এটা তো ইন্ডিয়ার দিক থেকে ছিল। আফগানিস্তানের দিক থেকে কি কি চেঞ্জ হচ্ছে, আফগানিস্তানের তালেবান, তেহরিকে ইনসাফ তালেবান এরা সবাই তো ঠুকছে, প্রতিদিন ঠুকছে পাকিস্তানকে। তাছাড়া বর্তমান সময় আবার পিওকে থেকেও আওয়াজ উঠছে কাশ্মীর মাঙ্গে আজাদি, দেখা যাক আজাদি হয় কিনা। আর এদিকে এই নিচের দিকে রয়েছে বালুচিস্তান, বিএলএ ভাই, বিএলএ তো এখন টপ মোডে আছে। আজকে তো খবরও এসে গেছে যে বিএলএ টোটাল সিটি দখল করে নিয়েছে পাকিস্তানি আর্মির থেকে, টোটাল সিটি দখল করে নিয়েছে। এর বিষয়ে সম্পূর্ণ ডিটেলস না হলেও কিছুটা আমি আপনাদের জন্য তথ্য কালেক্ট করেছি, চলুন এক এক করে সেগুলো দেখা যাক। দেখুন, ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস মিটস আফগানিস্তান অ্যাক্টিং ফরেন মিনিস্টার মুতাকি ডিসকাস ট্রেড ভিসা অ্যান্ড মোর। অ্যাটাক হলো 22 তারিখ, 27 এপ্রিলের রিপোর্ট আপনারা দেখছেন। ইন্ডিয়ান ডিপ্লোম্যাট আফগানিস্তানের কাবুলে গিয়ে ইন্ডিয়ান অ্যাক্টিং ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলছে এবং তারপর পরই খবর এসছে, আজ গতকাল বা আজ খবর এসছে আফগানিস্তান যারা, যাদের কিনা পাকিস্তান বলে তু বি মুসলিম মে বি মুসলিম, ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই, সেই মুসলিম কান্ট্রি আফগানিস্তান ভারতকে সম্পূর্ণ রকমের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইন্ডিয়া টেক্স তালিবান অন ইটস সাইড, পুশেস পাক ইনটু কর্নার আফটার পেহেলগাম। পাকিস্তানকে স্লাইস করার জন্য বা পাকিস্তানকে স্যান্ডউইচ করার জন্য একদিকে পিওকে, উল্টো দিকে বালুচিস্তান, তার দিকে আর এদিকে রয়েছে আপনার আফগানিস্তান, সবাই মিলে মোটামুটি লেগে পড়েছে। ট্যাকটিক্যাল মুভ, স্মার্ট ট্যাকটিক্যাল মুভ বলা হচ্ছে এটাকে ভারতের দিক থেকে, কারণ তালেবান ও পাকিস্তানিদের চায় না। বন্ধুরা আপনাদের যেমনটা বলছিলাম, দেখুন এক একটা করে রিপোর্ট দেখুন, বিজনেস স্ট্যান্ডার্ড, ইন্ডিয়া টুডে, অর্গানাইজার, সকলের রিপোর্ট আমি মোটামুটি কালেক্ট করার চেষ্টা করেছি আপনাদের জন্য। ডেটটাও দেখবেন 6/1/2025, 47 পার্সোনাল কিল্ড, 30 এনজয়েড ইন অ্যাটাক অন পাক আর্মি কনভয় ইন তুরবাত। বালুচ ইনসার্জেন্ট ক্লেম 90 কিল্ড ইন অ্যাটাক অন পাকিস্তানি মিলিটারি কনভয়, 16/4/2025। 17/11/2024 নিউজ দেখুন, বালুচ লিবারেশন আর্মি কিলস 7 পাকিস্তানি সোলজার, 18 আদার্স ইনজোর্ড, নো অফিসিয়াল স্টেটমেন্ট অন অ্যাটাক ফ্রম আইএসপিআর। 15/11/24 ঘটনা দেখুন, পাকিস্তানি মেজর সোলজার killed as rebels carry out 38 attack on security forces in 2 days in Balochistan। 26/8/2024 খবর দেখুন, বালুচিস্তান মেজর অ্যাটাক এগেইনস্ট পাকিস্তানি মিলিটারি পার্সোনাল, মাল্টিপল ভেহিকলস টার্গেটেড অন হাইওয়ে, ডজনস শট ডেড, বালুচ ইনসার্জেন্ট ক্লেম 90 কিল্ড ইন অ্যাটাক পাকিস্তানি মিলিটারি কনভয়। 16/3/2025। এরকম আপনারা যদি কোনো স্ট্যান্ডার্ড নিউজ মিডিয়া ফলো করেন দেখতে পারবেন এরকম অ্যাটাক হতেই আছে, হতেই আছে, হতেই আছে। এই ঘটনা দেখার পর আপনাদেরকে মনে পড়ে না সেই বক্তব্যটা, যে আর একটা যদি 26/11 হয় পাকিস্তান বালুচিস্তান থেকে হাত ধুয়ে বসবে। এই সবই ডিপ্লোমেসি, জিও পলিটিক্স। তোমরা পাকিস্তানিরা যেমন কাশ্মীরের উপর ইনসার্জি টেররিস্ট অ্যাটাক করাচ্ছে, সেরকম ভাবে আমাদের ভারত, যদিও ভারত সরকার এখনো অব্দি এরকম কোনো
স্বীকারোক্তি দেয়নি, কিন্তু পাকিস্তানি মিডিয়া রাকা সাজিশ রয়ের সাজিশ বলে তারা দাবি করে থাকে যে এই বালুচিস্তানের যে এরকম বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি সহ যারা যারা ইনসার্জেন্ট গ্রুপ রয়েছে তাদেরকে ব্যাকিং করছে ভারত পেছন থেকে। তো বন্ধুরা, ওভারঅল ঘটনা দেখে আমার তো মনে হয় এখন অবধি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যদি ইফ ইফ দো রয়েছে, অনেক যুদ্ধ আদৌ হবে কি হবে না সে নিয়েও কনফিউশন রয়েছে, কিন্তু যদি যুদ্ধ বাধে, আর আমি এখনো পর্যন্ত এ বিষয়ে শিওর নই বা মানতে নারাজ, যেখানে পরপর 1 সপ্তাহের ভিতর দুবার সিসিএস এর মিটিং হলো, বাকি সব ঘটনা ঘটলো, আর্মির প্র্যাকটিস শুরু হলো, সেখানে দাঁড়িয়ে ভারত কিছু করবে না, এ বিষয়ে আমি এখনো অবধি মানতে নারাজ। দেখা যাক কি হয়। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়েও আমার মনে হয়, যদিও পাকিস্তান একটা নিউক্লিয়ার ক্যাপেবল কান্ট্রি বা স্টেট, তা সত্ত্বেও পাকিস্তানের সাথে যদি এই মুহূর্তে ভারত যুদ্ধে যায়, দেখুন যুদ্ধ ক্ষতি তো হবেই বোথ সাইডের, কিন্তু আমাদের 1 টাকা ক্ষতি হলে পাকিস্তানের 100 টাকা ক্ষতি হবে বলে আমার মনে হয়। এবং যা ওভারঅল যে স্ট্যাটিক্স, যা ওভারঅল অ্যাসিড ভারতের কাছে রয়েছে, সেই সব নিয়ে ভারত যদি ছাপায়, আই থিঙ্ক উই উইল ডিস্ট্রয় ইট। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।